This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। নয়া জঙ্গি সংগঠনের মাথা হিসেবে গোয়েন্দা নজরে মুর্শিদাবাদের বাসিন্দা বছর 60-এর এক ব্যক্তি সিমির হয়ে কাজ করায় 2002 সালে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। নতুন করে আবারও এই ব্যক্তি কেন নজরে এলো, ঠিক কি তার কীর্তির কথা এখন অবধি সামনে আসছে, সরাসরি আমাদের রিপোর্টার সুজয় পালের কাছ থেকে জানবো। সুজয়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সম্প্রতি আমরা জানিয়েছিলাম, TV9 বাংলা জানিয়েছিল যে বাংলাদেশে এই অশান্তির আবহে রাজ্যে একটা নতুন সংগঠন, যে সংগঠনের কাজের গতিবিধি বা যে সংগঠনের কাজ দেশবিরোধী, তারা মাথা চাড়া দিচ্ছে। এবার সেই সংগঠনের মাথার কথা জানাবো। এই সংগঠনের মাথা সিমির একজন প্রাক্তন সদস্য, যাকে কলকাতা পুলিশ আগে গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে জেল খাটার পরে সে জেল থেকে মুক্তি হয়। সেই এবার এই নয়া সংগঠনের মাথা, এবং নয়া সংগঠনের মাথা হিসাবে এই সংগঠনকে রাজ্যের বুকে নতুন করে কিভাবে তারা দাঁত ফোটাবে, কিভাবে তারা এই সংগঠন কিভাবে নিজেদের শাখা প্রশাখা বিস্তার করবে, কিভাবে অর্থ সংগ্রহ হবে, সেই দায়িত্ব নিয়েছেন। এবং এই সংগঠনের মাথা ইতিমধ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকে সংগঠন বিস্তারের কাজে একাধিকবার নতুন এই সংগঠনের যারা সদস্য হচ্ছে তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে, বা এই সংগঠনের ভাষায় যেটাকে দাওয়াত বলা হয়, দাওয়াত দিয়েছে এবং সংগঠনের মগজ ধোলাইয়ের কাজটি করছে। এবং শুধু মুর্শিদাবাদ জেলা থেকে সে বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিভিন্ন কারণে, কখনো সংগঠন বিস্তারের কারণে, কখনো বাংলাদেশ থেকে এই সংগঠনের যারা সদস্যরা আসছেন তাদের এখানে তারা কিভাবে আসবে, তাদের অ্যাক্টিভিটি কী হবে সেটা দেখা, একই সঙ্গে ফান্ড রেজিং অর্থাৎ এই সংগঠন কিভাবে তারা কাজ চালাবে, সেই জন্য যে অর্থের প্রয়োজন সেই কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট জমা পড়েছে এই সংগঠনের মাথার নামে, ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। এমনকি রাজ্যের পুলিশের র্যাডারেও রয়েছে এই সংগঠনের মাথা, তার গতিবিধি সবসময় রাজ্যের গোয়েন্দাদের নজরে রয়েছে। অর্থাৎ এই সংগঠন মাথাচাড়া দিলেও এই সংগঠন যাতে বেশি দূর গড়াতে না পারে সেদিকেও নজর রয়েছে গোয়েন্দাদের। ফলে এই পরিস্থিতিতে একটা উদ্বেগের বিষয় তো অবশ্যই যে এই সংগঠনটা একেবারে উদ্বেগ তো রয়েছে, নজর থাকবে। সুজয়, ধন্যবাদ তোমায়। কিন্তু অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তের ফাঁসি দেওয়া এলাকায় 3.5 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হলেও সে কাজ থমকে গেল। সেই কাজ এবার দ্রুত শেষের দাবি তুলছেন নাগরিকেরা। জমি জটিলতায় বিস্তীর্ণ এলাকায় ফেন্সিং হলেও ফাঁসি দেওয়াতে 3.5 কিলোমিটার এলাকায় ফেন্সিং নেই। বাসিন্দারা দাবি করছেন অরক্ষিত সীমান্তে প্রহরা থাকলেও অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে, ফলে তারা চান দ্রুত কাজ হোক। এলাকার বাসিন্দাদের দাবি, আইন মেনে 0 লাইন থেকে 150 গজ দূর দিয়ে ফেন্সিং বসালে বহু ঘর কাঁটাতারের ওপারে চলে যাবে। তারা চাইছেন মহানন্দার বাঁধ বরাবর ফেন্সিং হোক, কিন্তু বাংলাদেশের আপত্তিতে আপাতত সেই কাজ আটকে আছে। যারা পূর্বপুরুষরা এখানে আছে ঘর বাড়ি বানিয়ে ফেলছে, ইনারা চাচ্ছে যে কেন এটা হবে, যেটা বর্ডার এলাকাতে আছে, বর্ডারের যে আমাদের যে বাঁধ আছে বাঁধের উপর দিয়ে হোক। তো সেই জন্য বাংলাদেশ যে বিডিআর আছে বারবার করে বাধা দিচ্ছে, দ্রুত ফেন্সিংটা হোক, তাহলে এখানকার যারা বাসিন্দা আছে তারা একটু নিরাপত্তা থাকতে পারবে। রাতের বেলায় নিরাপত্তার বোধহয় কোথাও একটা অভাব মনে আসে। হ্যাঁ, জায়গায় আছে। রাতে বিএসএফ পাহারা দেয়। হ্যাঁ, বাংলাদেশে একটু গন্ডগোল ছিল, ওর জন্য ওরা আপত্তি জানিয়েছিল। ভারত বাংলাদেশ সীমান্তের ফাঁসি দেওয়া এলাকা, এটা বাংলাদেশ সীমান্ত। ঠিক এই কাঁটাতারের বেড়াটার ওপারের যে জায়গাটা দেখাচ্ছি সেই এলাকাটা বাংলাদেশ, মাঝখানে মহানন্দা নদী অর্থাৎ রিভারাইন বর্ডার। এই এলাকায় বিস্তীর্ণ জায়গায় প্রায় 3.5 কিলোমিটার এলাকায় দীর্ঘদিন কোনো কাঁটাতার ছিল না। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটাও শুরু হয়, কিন্তু বাংলাদেশের আপত্তিতে সেই কাজ আবারও থমকে। এই গোটা যে এলাকাটা, এই এলাকাটায় বহু ঘরবাড়ি রয়েছে যা আমাদের এপার বাংলায়, এবং মাঝে এই নদী, এবং নদীর ঠিক ওই পারে বাংলাদেশেও কিন্তু ঘন জনবসতি রয়েছে, যে কারণে আন্তর্জাতিক যে সীমানা সংক্রান্ত নিয়ম রয়েছে, অর্থাৎ 0 লাইন থেকে অন্তত 150 ইয়ার্ড দূরে কাঁটাতারে বেড়া দিতে হবে। তা যদি করা হয় তাহলে এই বিস্তীর্ণ ফাঁসি দেওয়ার এলাকার এই ঘরবাড়িগুলো কাঁটাতারে বেড়ার ওপারে চলে যাবে, যাতে আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। আর এই মুহূর্তে বাংলাদেশে অশান্তকর পরিস্থিতির জেরে এলাকাতেও কার্যত রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।
ফাঁসি দেওয়া। ভুয়ো নথি ব্যবহার করে তৈরি হচ্ছে পাসপোর্ট, আর সেই পাসপোর্ট নিয়ে দিব্যি ভারতে ঝাঁকিয়ে বসছে অনুপ্রবেশকারীরা। এবার পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণী পুরসভার বিরুদ্ধে। ভুয়ো পাসপোর্ট চক্রের জাল রাজ্য জুড়ে। পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 7। পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী ধৃত সমরেশ বিশ্বাসের সূত্র ধরে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় মুক্তার আলমকে। তারপর আরেক পান্ডা মনোজ গুপ্তাকে গাইঘাটা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসত পুরসভা থেকে একাধিক জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। এবার নজরে নদিয়ার কল্যাণী পুরসভা। অভিযোগ, এই পুরসভা থেকে ভুয়ো নথি দেওয়া হয়েছে, সেই নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করা হয়েছে। এ নিয়ে সরব বিরোধীরা। কাউন্সিলর বা পঞ্চায়েতে যিনি জিতেছেন তার সার্টিফিকেট ছাড়া, কোনো কাউন্সিলরের সার্টিফিকেট ছাড়া কিন্তু তিনি প্রথম শংসাপত্রটা পেতে পারেন না। তারপর তিনি সেখান থেকে ভোটার কার্ড করেন, তারপর তিনি প্যান কার্ড করেন। লোকাল কাউন্সিলররা জানতে পারেন না। যদি জানতে না পারেন তাহলে এভাবে বিরোধী শূন্য পঞ্চায়েত পৌরসভা করার কি প্রয়োজন? এত রক্তক্ষয় করে রাজ্যটাই যদি ভুয়ো নথি, তথ্য, জাল এর উপরে দাঁড়িয়ে যায় তাহলে তো ভয়ানক একটা বিপদ। অনেক বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে যারা জাল সার্টিফিকেট এই কাজগুলো করছে, তাদেরকে সঠিকভাবে তদন্ত করে করা হোক, ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত শাস্তি দেওয়া হোক তাদেরকে। যদিও এই অভিযোগ অস্বীকার করে পুর কর্তৃপক্ষ। এখন দেখুন, মানুষ তার বিভিন্ন পদ্ধতি নিয়োগ করে, টেকনোলজি নিয়োগ করে কে কী করবে সেটা তো পৌরসভা তার এখতিয়ারভুক্ত নয়। পৌরসভা অনলাইনের মধ্যে এই সমস্ত সার্টিফিকেটগুলো, গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো ইস্যু করে। সুতরাং আমাদের পৌরসভা থেকে কোনো জাল নথি এখান থেকে কোনোভাবেই বেরোনোর কোনো সুযোগই নেই। বিরোধীদের দাবি, শুধু কল্যাণী পুরসভাই নয়, তদন্ত করলে রাজ্যের এমন অনেক পুরসভার বিরুদ্ধে একই অভিযোগ উঠবে। নদিয়া থেকে মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। ইয়েমেনে খুনের দায় অভিযুক্ত ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড ঠেকাতে তৎপর নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে মৃত্যুদণ্ডের খবর সম্পর্কে অবহিত নয়াদিল্লি। সোমবার ইয়েমেনে কর্মরত কেরালার নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডে শিলমোহর দিয়েছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল আলিমি। ঘোষণা অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। ইয়েমেনের এক নাগরিককে খুনের দায়ে 2017 সাল থেকে ইয়েমেনের জেলে আছেন নিমিশা প্রিয়া। ইয়েমেনে খুনের দায়ে অভিযুক্ত ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড ঠেকাতে নয়াদিল্লির কি তৎপরতা সেটাই জানবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি 2017 সালে ইয়েমেনের এক নাগরিককে খুনের দায়ে কেরালা থেকে ইয়েমেনে যাওয়া ভারতীয় নার্স, তার নাম আমরা যা জানতে পারছি যে তার নাম নিমিশা প্রিয়া, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 2017 সালে তিনি ইয়েমেনের একজন নাগরিককে খুন করেন বলে অভিযোগ এবং 2017 সাল থেকে তিনি জেলে আছেন। গতকাল ইয়েমেনের রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ডের উপরে শিলমোহর দিয়েছেন এবং ঘোষণা করা হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবং যে সময় এই মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল ঠিক সেই সময় ইয়েমেনে পৌঁছে যান নিমিশা প্রিয়ার মা এবং সেই সময় থেকে ব্যাক চ্যানেলে তিনি ব্লাড মানি বলে একটি ইয়েমেনে একটি পদ্ধতি চালু আছে, অর্থাৎ এক্ষেত্রে খুনের জন্য যদি কম্পেনসেশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড ঠেকানো যায়। সে বিষয়ে তিনি বেসরকারিভাবে চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু স্বয়ং রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে এবারে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দেখা যাক জ্যোতির্ময় শেষ পর্যন্ত কি হয়, নজর থাকবে।